আজ আমরা গতিবিদ্যার একদম মানে একেবারে গোড়ার কিছু নিয়ম নিয়ে কথা বলবো। আমাদের হাতে পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তকের কিছু অংশ আছে, যেখানে নিউটনের ওই বিখ্যাত গতিসূত্রগুলো ব্যাখ্যা করা হয়েছে। চলুন দেখি বস্তু কেন চলে বা কেনই বা স্থির থাকে, এর পেছনের সহজ কিন্তু দারুণ শক্তিশালী কারণগুলো কি। হ্যাঁ, বিষয়টা আসলেই খুব মৌলিক। আর দেখুন, দৈনন্দিন জীবনে আমরা যা দেখি তার অনেক কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই সূত্রগুলো। মজার ব্যাপার হলো, নিউটনের আগে গতি নিয়ে মানুষের ধারণা বেশ অন্যরকম ছিল। হ্যাঁ, ঠিক। যেমন অ্যারিস্টটলের ধারণাটা, উনি ভাবতেন কোনো বস্তুকে চালু রাখতে হলে তাকে অনবরত ঠেলতে বা টানতে হবে। কিন্তু এটা কি আসলেই সত্যি? মানে সাধারণ অভিজ্ঞতা তো অনেক সময় তাই বলে মনে হয়। আপাত দৃষ্টিতে তাই মনে হলেও এখানেই গ্যালিলিওর পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। তিনি পরীক্ষা করে দেখান যে বস্তুর স্বাভাবিক প্রবণতা হল তার নিজল অবস্থাটা বজায় রাখা, মানে স্থির থাকলে স্থির, আর চলতে থাকলে আহ, একই গতিতে সরল রেখায় চলতে থাকা, যদি না কোনো বাইরের শক্তি বা বল এসে বাধা দেয় বা অবস্থার পরিবর্তন ঘটায়। এটাই তো জড়তা বা ইনার্শিয়া। নিউটনের প্রথম সূত্রের মূল কথা এটাই। ও আচ্ছা। আজকাল এটা খুব স্বাভাবিক মনে হয়, তাই না? কিন্তু গ্যালিলিওর এই জড়তার ধারণাটা তখনকার প্রতিষ্ঠিত চিন্তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। সবাই ভাবত গতি বজায় রাখতে বুঝি বল লাগে। তাহলে এই যে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে আমরা হুমড়ি খেয়ে সামনে পড়ি, বা ধরুন স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছনে হেলে যাই, এগুলো সবই কি এই জড়তার জন্য? ঠিক তাই, একদম। আপনার শরীর তার আগের অবস্থাটা, মানে আগের গতি বা স্থিতি, ওটা বজায় রাখতে চায়, কিন্তু বাস্তু সেটা পরিবর্তন করে ফেলছে। আচ্ছা। স্থির থাকতে চায়, কিন্তু কার্পেটটা সরে যায়। তাহলে বোঝা যাচ্ছে অবস্থার পরিবর্তন ঘটাতে গেলেই এই জড়তাকে পেরোতে হবে। আর এখানেই বলের ভূমিকাটা আসে। হুম। অর্থাৎ বল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, এটা তো বোঝা গেল। কিন্তু কতটা বল দিলে কতটা পরিবর্তন হবে, এই পরিমাণটা কিভাবে বোঝা যাবে? এখানে কি নিউটনের দ্বিতীয় সূত্রটা কাজে লাগে? হ্যাঁ, আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন। দ্বিতীয় সূত্রটাই বলের পরিমাণটা নির্দিষ্ট করে দেয়। সূত্রটা বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে সময়ের সাথে ভরবেগ কতটা পাল্টাচ্ছে, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। আর বল যেদিকে কাজ করবে, ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে। ভরবেগ, মোমেন্টাম, তাই তো? হ্যাঁ, মোমেন্টাম। সহজ কথায় আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি, F=ma, মানে বল ইকুয়ালস ভর ইন্টু ত্বরণ, সেটাই সূত্রের একটা গাণিতিক রূপ। এর মানে হল বল প্রয়োগ করলেই বস্তুর বেগের পরিবর্তন হবে, মানে ত্বরণ সৃষ্টি হবে। একই বল যদি প্রয়োগ করেন, ধরুন একটা হালকা বস্তুর ত্বরণ বেশি হবে আর ভারী বস্তুর কম, ভরবেগ বা মোমেন্টাম P=mv, মানে ভর আর বেগের গুণফল, এই ধারণাটাও খুব জরুরি। ভাবুন তো, একটা মালবোঝাই ট্রাক, তার ভরবেগ কত বেশি, তাকে থামাতে অনেক বেশি বল দরকার হয়। আচ্ছা আচ্ছা, পরিষ্কার হলো ব্যাপারটা। বল মানেই তাহলে গতির পরিবর্তন বা ত্বরণ। বেশ। কিন্তু একটা বিষয় আছে, যখন আমরা কোনো কিছুর ওপর বল দিই, ধরুন দেয়ালে ধাক্কা দিলাম, তখন আমিও তো উল্টো একটা ধাক্কা অনুভব করি। এই ব্যাপারটা নিউটনের সূত্রে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এটা কি তৃতীয় সূত্র? একদম ঠিক, এই পর্যবেক্ষণটাই নিউটনের তৃতীয় সূত্রের মূল কথা। সূত্রটা হল, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অ্যাকশন রিয়াকশন। তবে খুব জরুরি একটা বিষয় হল, এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বল দুটো কিন্তু ভিন্ন বস্তুর ওপর কাজ করে সব সময়। ও আচ্ছা, ভিন্ন বস্তুর ওপর। হ্যাঁ, আপনি যখন দেওয়ালটাকে ঠেলছেন, এটা ক্রিয়া। দেওয়ালও আপনাকে সমান জোরে উল্টো দিকে ঠেলছে, এটা প্রতিক্রিয়া। হাঁটার সময় তাহলে? হাঁটার সময় আমরা পা দিয়ে মাটিকে পেছনে ঠেলি, ক্রিয়া, আর তার ফলে মাটি আমাদের সামনে এগিয়ে দেয়, প্রতিক্রিয়া। কিংবা ধরুন রকেট উৎক্ষেপণ, গ্যাস প্রচণ্ড বেগে নিচে নামে, ক্রিয়া, আর তার প্রতিক্রিয়ায় রকেট ওপরে ওঠে। চমৎকার উদাহরণ। তার মানে দাঁড়াচ্ছে এই তিনটি সূত্র, জড়তা মানে প্রথমটা, তারপর F=ma দ্বিতীয়টা, আর এই ক্রিয়া প্রতিক্রিয়া তৃতীয়টা, এই মিলেই গতির একটা সম্পূর্ণ ছবি তৈরি হচ্ছে। এদের মধ্যে আর কোনো গভীর সংযোগ আছে কি? মানে একটা থেকে আরেকটা কিভাবে আসছে? অবশ্যই আছে। যেমন ধরুন নিউটনের দ্বিতীয় আর তৃতীয় সূত্র,
এই দুটো থেকে আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি পাই। এটাকে বলে ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ মোমেন্টাম। এটা বলে যে যদি কোনো একটা সিস্টেমে, মানে কতগুলো বস্তুর সমষ্টিতে বাইরে থেকে কোনো বল কাজ না করে, তাহলে সেই সিস্টেমের মোট ভরবেগ সবসময় একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মোট ভরবেগ একই থাকবে, ধাক্কাধাক্কি লাগলেও। হ্যাঁ, বস্তুগুলোর মধ্যে আপসি ধাক্কা বা যাই হোক না কেন, মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না দিক বিবেচনা করে যোগ করলে। যেমন ধরুন, বন্দুক থেকে গুলি ছুড়লে গুলিটা সামনে যায়, বন্দুকটা পেছনে আসে, তাই না? রিকয়েল করে। গুলি ছোড়ার আগে মোট ভরবেগ ছিল 0, ছোড়ার পরেও দেখবেন গুলির সামনের দিকের ভরবেগ আর বন্দুকের পেছনের দিকের ভরবেগ, এদের যোগফল 0ই থাকবে। মোট ভরবেগ সংরক্ষিত হল। দারুণ ব্যাপার তো, কয়েকটা সহজ সূত্র, অথচ এগুলো দিয়ে মহাবিশ্বের এত কিছু ব্যাখ্যা করা যাচ্ছে। গ্রহ নক্ষত্রের চলাচল থেকে শুরু করে আমাদের চারপাশে প্রায় সবকিছুই। একদম, ক্লাসিক্যাল বলবিদ্যার ভিত্তিই হলো এই সূত্রগুলো। আর দেখুন, এগুলো বহু বহু বছর ধরে বিজ্ঞান আর প্রযুক্তিতে অসাধারণ সফলভাবে ব্যবহার হয়ে আসছে। তবে একটা প্রশ্ন কিন্তু রেখে যাওয়া যায়। কিরকম? এই যে সূত্রগুলো, এগুলো আমাদের পরিচিত জগতের জন্য, মানে বড় বস্তুর জন্য, কম বেগের জন্য অসামান্যভাবে সফল। কিন্তু খুব ক্ষুদ্র কণার জগতে যদি যাই, যেমন ধরুন পরমাণুর ভেতরে, অথবা যদি কোনো বস্তু প্রায় আলোর বেগে ছোটে, তখনও কি একই সূত্র একইভাবে কাজ করবে, নাকি সেখানে বাস্তবতাকে ব্যাখ্যা করার জন্য সম্পূর্ণ ভিন্ন কোনো কাঠামোর প্রয়োজন হবে? এটা কিন্তু ভবিষ্যতের অনুসন্ধানের জন্য একটা বেশ ইন্টারেস্টিং দিক।